প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক, কবি, আমাদের অনেক প্রিয় মানুষ মাহবুব আজিজ। সুপ্রভাত। জি, পত্রপত্রিকা জুড়ে আজকে যে সংবাদ, বিশেষ করে ৬ সংস্কার কমিশনের ৪টির রিপোর্ট দেওয়া হলো, মানে প্রস্তাব পেশ করা হলো, সেটা নিয়ে আলোচনা আছে। তারপরেও কি কি শিরোনাম একটু পড়ে শোনাই আপনাকে। প্রথম আলো, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব। ট্রাইব্যুনালে সাজা হলে প্রার্থিতা নয়, দলের পদও থাকবে না। দৈনিক সমকাল, আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ, সংবিধান সংশোধনে লাগবে গণভোট। গ্রাফিতি ঘিরে কর্মসূচি, হামলা ৩৩, আহত ৩৩। দৈনিক যুগান্তর, সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ, মূলনীতি পরিবর্তনের প্রস্তাব। দৈনিক ইত্তেফাক, সংসদের মেয়াদ ৪ বছর, ধর্মনিরপেক্ষতা সহ ৩ মূলনীতি ও বাঙালিবাদ। বাংলাদেশ প্রতিদিন, সংসদ ৪ বছর, প্রধানমন্ত্রী দুবার, সংস্কারে আমূল বদলের সুপারিশ। মানব জমিনের শিরোনাম, এনসিটিভির সামনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী এরা কারা? ঐক্যমত্যে গণঅভ্যুত্থানের সনদ, তার ভিত্তিতেই নির্বাচন। কালবেলা শিরোনাম, দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব। খবরের কাগজ, গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ। 40 ভাগ ভোটে ভোট না পড়লে পুনর্নির্বাচন, 4 মূলনীতির 3টিই বাদ। দৈনিক ইনকেলাব, সংবিধান সংশোধনে গণভোটের সুপারিশ, সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই সংসদ নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক করতোয়া, সংবিধানের 3 মূলনীতি বাদ, নতুন 4 মূলনীতির সুপারিশ। রূপালী বাংলাদেশ, আইনি লড়াইয়ে খালেদার জয়, সংবিধান নির্বাচন ব্যবস্থা বদল। আমাদের সময়, দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ, খালেদা জিয়ার মামলা ছিল বিদ্বেষপূর্ণ। আমার দেশ, ইকোনমিক জোনের নামে রাজত্ব এস আলম টিকের, বাদ যাবে ধর্ম নিরপেক্ষতা। দেশ রূপান্তর, গণঅভ্যুত্থানের সনদের ভিত্তিতেই নির্বাচন, নির্বাচনে আর বাধা নেই খালেদা জিয়ার। দিনকাল, সংস্কার প্রস্তাবের প্রতিবেদন জমা দিল 4 কমিশন। টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া খালাস। মাহমুদ, শুরুতেই বলছিলাম যে আজকে বেশিরভাগ শিরোনামেই, যেটা আসলে সবাই অপেক্ষায় ছিল যে সংস্কার কমিশন কী প্রস্তাব দেয়, তো সেখানে দেশের সাংবিধানিক নামের পরিবর্তনের সুপারিশ এবং একই সাথে 4 মূলনীতির 3টি বাদ, যেমন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বাদ, গণতন্ত্র আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। এই নিয়ে আমাদের সংবিধান সামনের দিকে রচিত হতে পারে। কি মনে হয় আপনার? জি, রেজা ভাই, আসলে যেই গণ অভ্যুত্থানটি ঘটে গেছে 5ই আগস্ট, এটার পেছনে তো একটা বড় ধরনের জন আকাঙ্ক্ষা রয়েছে। অবশ্যই, এটা একটা একদলীয় কর্তৃত্ববাদ যেভাবে চেপে বসেছিল এবং এটা ছলচাতুরি নির্বাচন হচ্ছিল, তো সেখান থেকে শুধুমাত্র যে একটি সরকার পরিবর্তনই যথেষ্ট নয় এবং সেই কারণে কিছু জন আকাঙ্ক্ষা, জন দাবি এবং সেগুলোর ভিত্তিতেই সংস্কার কমিটিগুলো তৈরি হয়েছিল 6টি এবং তারপরে আরও কয়েকটি। এখন দেখবার বিষয় হচ্ছে যে মূল বিষয়গুলো নিয়ে আমাদের কীরকম সুপারিশ এসেছে। এগুলো সুপারিশ, এগুলোই যে সব বাস্তবায়িত হবে তা কিন্তু নয়। এগুলো অংশীজনদের সাথে আবার আলাপ হবে এবং ফেব্রুয়ারিতে হচ্ছে। জি, এটা একটা আলাপ হবে। তবে দেখবার বিষয় হচ্ছে যে ধরেন আমাদের সংবিধানের যে মূল 4 নীতি, এটা আসলে পরিবর্তন কতটা প্রয়োজনীয় ছিল। আমি শুধু আপনাকে একটা, গণপ্রজাতন্ত্রী আর জনতন্ত্রী, জনগণতন্ত্রী, জি, মানে এইটার পার্থক্যটা কি?
এটা আসলে ওনারাই ভালো বলতে পারবেন যারা করতে চাচ্ছেন, এবং এটা হয়তো আমাদের অভিধান দেখতে হবে। এবং এইটা আসলে এই সমস্ত শব্দের মার পেঁচে না গিয়ে আমরা যদি যেই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে এত কিছু ঘটে গেল, সেখানে সেই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস হতে পারি, যেমন ধরেন যে আমাদের যে মানুষের আয়ের যে বৈষম্য, এর মধ্যে যে ভ্যাট যুক্ত করা হলো, আপনি দেখেন যে কাদেরকে ভ্যাট দিতে হবে, রাস্তার ভিক্ষুকটিকেও কিন্তু ভ্যাট দিতে হবে, তাকে একটা পানি কিনতে গেলে, কলা কিনতে গেলে সেখানেও ভ্যাট দিতে হচ্ছে। আপনি এই ধরনের একটা বৈষম্য বিরোধী সরকার এই গরিব মানুষদের উপরে ভ্যাটগুলো চালিয়ে দিল, তাহলে যারা অনেক বেশি আয় করে তাদেরকে করের আওতায় আরও কিভাবে আনা যায় সেই চিন্তাগুলো করা দরকার ছিল। তো সংস্কার যখন করবেন, অর্থনৈতিক সংস্কারের পরামর্শ এবং সেগুলোতে কিভাবে বৈষম্য দূর করা যায়, মানুষে বৈষম্য এবং মানুষের অধিকার এবং আরও কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, এই বিষয়গুলোকে নিয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল হতো। আপনার ৭২-এর সংবিধানের পেছনে তো একটা রক্তস্নাত মুক্তিযুদ্ধ আছে। না, সেটাই আমি বলছিলাম, সাংবিধানিক নাম, রাষ্ট্রের সাংবিধানিক নামটাও কি পরিবর্তনের খুব প্রয়োজন আছে? এবং এটা আমি জানি না, আমি একটু আমার নিজের কাছে সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন আসলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং জনগণতন্ত্রী বাংলাদেশ, মানে এই দুইটি, মানে এটা নিয়ে হয়তো আরো আমাদের গবেষণা করতে হবে, আরো অনেক পড়াশোনা করতে হবে। আমরা তো আসলে এত পড়াশোনা জানি না, তবে আমার যেটা সাধারণভাবে মনে হয় যে দেশের নাম, পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো এক ধরনের মাতৃভাষার মতো। এগুলো আমরা জন্ম থেকেই পেয়ে আসছি। এইগুলোর মধ্যে আবেগ, অনুভূতি, এক ধরনের অনেক কিছু থাকে, ইমোশন থাকে। এই বিষয়গুলো নিয়ে আসলে কেন টানাহাঁচড়া, দরকারটা কি? আপনি মূল জায়গাগুলোতে আসেন না। আপনি যেখানে আমাদের এত বৈষম্য, আমাদের অধিকারহীনতা, ওই জায়গাগুলোতে বলছেন, যেমন প্রধানমন্ত্রী 2 বারের বেশি না, রাষ্ট্রপতি কিভাবে হবেন, কি হবেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইসব রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র হতেই পারে, অবশ্য হওয়া উচিত, সময়ের দাবি অনুযায়ী এগুলো হতেই পারে, হওয়া উচিত। যদিও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে এটিকে, এই সংবিধানটাকে পুরোটাই আমেরিকান সংবিধান কিনা, এই মানে আরেকটি দেশের কোন সংবিধান কি, তা কিন্তু না। ধরেন যে শব্দগুলো এসছে সংবিধানের 3টি, আপনি সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতার বাদে সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, বহুত্ববাদ, এগুলো কি খুব কাছাকাছি নয়? যেগুলো বাদ গেল তার সাম্য মানে কি? না, ওই জন্যই ব্যাপারটা যেটা হলো যে আগের শব্দগুলো হয়তো আপনার ভালো লাগছিল না, ভালো লাগছে না, ওই জন্য আপনি এখন একটা আপনি ধর্মনিরপেক্ষতার জায়গায় বহুত্ববাদ ব্যবহার করছেন, আর আপনি সাম্য, সামাজিক সুবিচার ব্যবহার করছেন সমাজতন্ত্রের জায়গায়। মানে এটা কেন এবং খুব প্রয়োজনীয় কিনা? আর সবচেয়ে বড় কথা কি, আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধের যে একটা প্রেরণা, সেই জায়গাটিতে সংবিধান সমুজ্জ্বল, ওইটাকে আমরা কি করে একই জায়গায় রাখতে পারি সেইটা কিন্তু আমাদের অবশ্যই গভীরভাবে ভাবতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ কিন্তু এটা একটা দিন রাতের একটা ঘটনা নয় যে আপনি এক কলমে ইরেজ করে দেবেন। কাজেই ওই জায়গা থেকেই আমাদের দেশের সূত্র, এবং সেই জায়গাতে আমাদের ৩০ লক্ষ মানুষ এবং শহীদ। আপনি দেখেন বই পুস্তকে কিন্তু বলা হচ্ছে ৩০ লাখের জায়গায় লাখো শহীদ, লাখো না লাখো। তো এইটা কি? এবং আপনি এই বিষয়গুলো যেভাবে বলা হচ্ছে, লাখো লাখো হলেও তো কথা ছিল না, ৩০ তখন বোঝা যায় লাখো। আপনি কাকে ছোট করছেন, কেন করছেন, এই বিষয়গুলো কেন আপনি সামনে নিয়ে আসছেন? এবং সবচেয়ে বড় কথা কি, আমরা যখন এই 5ই আগস্টের আগে যেই গণঅভ্যুত্থানটা দেখলাম, ওখানে মুক্তিযুদ্ধের অবিনাশী গানগুলো আমরা শুনি নাই? এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে সেই গান, সেই নারী পুরুষ নির্বিশেষে সবাই সেখানে জড়ো হলো, তখন মুক্তিযুদ্ধই ছিল প্রেরণা। আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা তুললেন, এই আগস্টের গণঅভ্যুত্থানকে স্যালুট করি, কিন্তু তারপরেও 9 মাসের যে রক্তক্ষয়ী সংগ্রামের যে মানবিক যুদ্ধটা ছিল এবং যে কষ্ট করে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে, সেইটাকে যদি আপনারা ভুলে যান, শেকড়কে যদি ভুলে যান, 9 মাস কেন, এটা তো একটা পরম্পরা। তার আগের যে ভাষা আন্দোলন, তার আগের প্রত্যেকটা লড়াই সংগ্রাম, হঠাৎ করে তো 9 মাস যুদ্ধ হয়নি। তার আগের প্রত্যেকটা ধাপ পেরিয়ে পেরিয়ে গিয়ে, এবং সেই যে বৈষম্য,
পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের এবং সেই যে একটা ঔপনিবেশিক আচরণ আমাদের সঙ্গে তারা এভাবে করেছে এবং নানান রকম অত্যাচার নিপীড়ন শেষ পর্যন্ত গিয়ে ক্র্যাকডাউন করে রাতের বেলায় লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে উদ্বাস্ত হয়ে চলে যাচ্ছে। মানে এটা তো মানে অবিস্মরণীয় এক জাতিগত অভিজ্ঞতা। সেই জায়গার থেকে যেই সংবিধানটা উদ্ভূত সেইটা আমরা তার ভেতরের প্রত্যয়গুলোকে বদলে ফেলবো কি কারণে? না, বদলে ফেলবেন। এবং একটা ছোট্ট স্মৃতি মনে করিয়ে দিতে চাই যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে শ্রদ্ধা করে এই তরুণ প্রজন্মকে। এই শীতের রাতে ৭১ এরকম শীতে আমাদের প্রিয় মুক্তিযোদ্ধারা নদীর সাঁতরে জীবন পণ লড়াই করে দেশটাকে কিন্তু স্বাধীন করেছে। অবশ্যই এই জায়গাটা কিন্তু সেই পাটাতনের উপরে দাঁড়িয়েই আমরা যা যা করবার করছি আজকে ৫৩ বছর। অনেক ধন্যবাদ। আমি জানি না আলোচনা হবে, আলোচনার পর একটা তো নিশ্চয়ই একটা জায়গায় দাঁড়াবে। তবে সাংবিধানিক নাম পরিবর্তনের যে কথাটি বলা হচ্ছে সেটাও বোধ করি এটা ভেবে দেখবার ব্যাপার আছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ একটা সর্বদলীয় বৈঠক আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে গণ অভ্যুত্থানের সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন। হ্যাঁ, এটা তো ঠিক আছে যে জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তিতে জাতীয় নির্বাচন। তো এই বিষয়ের সাথে সাথে আপনি দেখেন যে সংস্কার কমিটির সুপারিশগুলো আসছে, আবার এই রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের সুপারিশ রয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে নিশ্চয়ই আমরা মনে করব যে সকলের এক ধরনের একটা ঐক্যমত থাকবে এবং নির্বাচনই তো আসলে সুরাহা। যত কিছুই বলুন না কেন, মানুষের কাঠগড়ায় না গেলে তো আসলে সম্ভব না কোনো কিছুই, এবং কোনো কিছুরই চোরাগুপ্তা বা সংক্ষিপ্ত রাস্তা বলে কিছু নাই। আপনাকে মানুষের কাছে যেতে হবে, তাদের রায় নিতে হবে, যেটা ১৫ বছর অনুপস্থিত ছিল বলেই এত সমস্যা তৈরি হয়েছে। মানে এই কমিশনের মধ্যে বোধহয় সুপারিশ এরকম আছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার একটা সুপারিশ দেখলাম কোথায় আছে এরকম। এগুলো নিয়ে কিন্তু সেই জায়গা থেকে তো বিএনপি অলরেডি বলেই দিয়েছে যে না, তার আগে জাতীয় নির্বাচন চায়। তো সেই টানাপোড়েনটা বোধহয় সামনে আরো বাড়বে এবং যুক্তিসঙ্গত কারণেই আমার মনে হয় যে এইটা দুই পক্ষেরই কিছু কিছু ছাড় দেবার ব্যাপার আছে। কারণ একদম একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার আসাই কিন্তু এই যেই গণ অভ্যুত্থান জাত পরিস্থিতি তৈরি হয়েছে তার সমাধান নয়। মানুষের মধ্যে যেই একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে ক্ষোভ, রাগ এবং বিভিন্ন ধরনের হতাশা তৈরি হয়েছে, সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করতে হবে। আপনি লেখালেখি করছেন এবং আপনার লেখা আমি পড়ি। এই যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে যে কি বলবো, টানাপোড়েন বলবো না, যাই হোক যেটাই হোক, একবার বললো সরকার দেবে, তারপর ছেলেরা দেবে, তারপরে আবার এটা আলোচনা হচ্ছে। তো এই ঘোষণাপত্র এবং সবকিছু মিলিয়ে কি আপনার মনে হয় যে নির্বাচন বা যেটা কাঙ্ক্ষিত সেটা একটু বিলম্বিত হতে পারে? সেটা মনে হয় যে যারা বিভিন্নভাবে আসলে অংশীজন, এখানে যারা অংশীজন মানে তো রাজনৈতিক দল, হ্যাঁ রাজনৈতিক দল এবং হতে যাচ্ছে রাজনৈতিক দল, হ্যাঁ হতে যাচ্ছে রাজনৈতিক দল, তারা এবং যারা এই অংশীজন তারা তাদের মতো করে আসলে ভাবছে। আচ্ছা, কেউ কেউ একটু বেশি সময় চাচ্ছে তারা তৈরি হওয়ার ক্ষেত্রে। এই প্রশ্নগুলোও কিন্তু উঠছে যে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বা নাগরিক কমিটি এত দ্রুত কি করে প্রতিদিন একটি করে কমিটি তৈরি করছে, এর অর্থনৈতিক উৎস কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু আছে এবং সেগুলোকে তাদেরকে এক ধরনের জবাবও দিতে হবে সামনে। তবে এটাও ঠিক যে এই পরিবর্তিত সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দল অবশ্যই প্রয়োজন, তরুণরা অবশ্যই সেখানে অংশগ্রহণ করবেন, কিন্তু তাদেরকে কিন্তু তৈরি হয়ে আসতে হবে। তরুণদের কথা বললেন, ভোটার হিসাবে তার মর্যাদার যোগ্যতার জায়গাটা ২১-২৫-এর পরিবর্তে ২১ করার প্রস্তাব নেওয়া হয়েছে। ১৮ না ছিল না, মানে নির্বাচনে দাঁড়ানো, সেটা ঠিক আছে, এটাও আমরা মেনে নিতে পারি যে পরিবর্তিত প্রস্তাব। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেই ২১ বছর হওয়ার পরে আমার এই জায়গায় একটা ছোট্ট প্রশ্ন আছে। আমি বোকার মতো যদি হয় তারপরেও করব। ১৯, ২০, ২১, ২২, ২৫ এটা তো ছাত্র শিক্ষা জীবন, মানে আমার পড়াশোনার জায়গা। ২১ একটি ছেলে কলেজ পার করবে, বোধহয় সম্ভবত কলেজ পার করবে, তাহলে হচ্ছে। তো
হতে পারে যে গণতান্ত্রিক অধিকার সবারই আছে, তা আপনি 21 বছরেই তাকে এমপি নির্বাচনের জন্য তৈরি করে ফেলবেন নাকি? এটা আমার মনে হয় না যে মানুষ আসলে এত সহজভাবে গিয়ে 21 বছরে একটা ছেলেকে ভাবে ভোট দেবে। আচ্ছা। এবং যারা ভোটার তাদেরকেও আসলে নিশ্চয়ই বিষয়গুলো বুঝবেন তারা। এবং এগুলো তো সুপারিশ, মনে হয় না 21 বছরকে একজনকে এমপি করবার মতো যথেষ্ট সময়। হয়েও তো যেতে পারে। হয়ে গেলে আমাদের সামনের দিকে তাকাতে হবে আসলে। তবে এই সব কিছুর মধ্যেই আমরা যুক্তিবোধ খুঁজতে চাইব। যিনি 21 বছরের এমপি হবে তাকেও বুঝতে হবে যে কেউই প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাকে সেই মানসিকতা নিয়ে সেই প্রশ্নের উত্তর দেবার মতো মনোবল নিয়ে আসতে হবে। অন্তকাল কি না পরশু দেখলাম একজন বলে বসছেন যে ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম একদম ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে। এই শব্দগুলো কি বোঝাচ্ছে? এবং এক ফ্যাসিবাদ যাওয়ার পরে কি আমরা আরেক ফ্যাসিবাদ দেখব? কাজেই যিনি আসুন তাকে তো সেই ভাবে তৈরি হয়ে আসতে হবে। ধরা যাক যে এই সংবিধানেই সবকিছু পাশ হয়ে গেল, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা বুঝাতেও তো সময় লাগবে নাকি? এটা বুঝে উঠবে মানুষ, এটা খারাপ না। এটা তো এর আগেও অনেকবার এসেছে। এবং যদি আপনার আসন সংখ্যা বাড়ানো হয়, সংরক্ষিত নারী আসন যদি সরাসরি ভোটে হয়, এগুলো কিন্তু ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখা দেবে। আপনার পেশাজীবীদের যদি স্বার্থ সংরক্ষণের বিষয়গুলো থাকে, অবশ্যই সামনের দিকেই তো আপনি পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণের কথা বললেন। গতকাল ঢাকার রাস্তায় একদল ছাত্র আরেক দল ছাত্রকে পিটালো এবং পুলিশও তার সাথে ছিল। আদিবাসী শব্দটা নিয়ে আপত্তি ছিল। কেউ একজন বলল আদিবাসী ঠিক আছে, আবার কেউ বলল না আদিবাসী ঠিক নাই। মানে স্তম্ভিত হওয়ার মতো ঘটনা। আপনার পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ আছে বলে সেটাকে কাগজে ছিঁড়ে ফেলতে হচ্ছে, ওটা বাদ দিতে হচ্ছে, যে কোনো একটি পাতাও ছেঁড়া যাবে না, ওই গ্রাফিতি বাদ দিতে হচ্ছে। এবং সেটা সরকার মেনে নিচ্ছেন। কালকে যেটা হলো, এটা তো স্তম্ভিত, বিমূঢ়, বিস্মিত আমরা যে এই বাংলাদেশে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে এই রকম পরিস্থিতি যদি তৈরি হয়, আসলে সরকার কি করছেন, কেন করছেন, তারা কি কারণে এটাকে আটকাতে পারছেন না, অথবা খুব দ্রুত গতিতে শাস্তির ব্যবস্থা তাদের আওতায় আনছেন না। এরা পতাকা মাথার মধ্যে লেগে তুমি কি আমি কি বাঙালি বাঙালি বলে এখন একটা কিছু হলেই তো পতাকা, হ্যাঁ, এবং তারপরে তুমি কি আমি কি বাঙালি বাঙালি বলে এই সমস্ত করেছে। এখন বলা হচ্ছে এটা ষড়যন্ত্র, বলা হচ্ছে এখানে ছদ্মবেশী আওয়ামী লীগ আছে, যেই আসে এই সমস্ত ট্যাগিং তো আমরা শুনতে শুনতে অভ্যস্ত। সরকারের দায়িত্ব কি? টিউলিপের পরে পুতুল, তাকে নিয়েও কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আসলে এটা তো আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যা করেছেন তারই ধারাবাহিকতা। এবং যে টাকা পাচারের কথা আমরা জানতে পাচ্ছি, যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে, আমরা কিন্তু খেয়াল করে দেখবেন তখনকার এই ক্ষমতাবান মানুষদেরকে প্রশ্ন করা যেত না। তোলবাজি এক ধরনের সাংবাদিকতা করতে হতো। তখন যদি প্রশ্ন করা যেত, তারা যদি উত্তর দেবার মতো মানসিকতা নিয়ে থাকতেন, তাহলে আজকে এই অবস্থা তাদের পড়তে হয় না। আগামী দিনের যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের জন্যও এটি একটি শিক্ষা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। 6 সংস্কার কমিশনের 4টির প্রস্তাব জমা পড়েছে এবং নিশ্চয়ই আলোচনা হবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে আমাদের আয়োজন, এই আয়োজনগুলো যেন কার্যকর পদক্ষেপ হিসেবে গৃহীত হয়। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ। আপনারা দেখছেন